আসসালামু আলাইকুম। তো সর্বশেষ যে নিউজটা গতকালকে বিভিন্ন নিউজ পেপার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেখানে বলা হচ্ছে যে নাহিদ, আমাদের উপদেষ্টা, উনি আমাদের ইশরাককে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানোর জন্য খুব একটা আগ্রহী নন। কারণ উনি বলতে চাচ্ছেন যে মেয়রের পদে শপথ পড়ানোর জন্য যে সময়, যে মেয়াদ ছিল, মানে আদালতের রায় পক্ষে থাকলেও কিছু ফর্মালিটিস বাকি আছে, বিশেষ করে মেয়াদের বিষয়টা বলতেছেন যে মেয়াদটা নাই। ইশরাক হোসেন ওনার মেয়র পদে অধিষ্ঠিত হওয়ার মতো পরিস্থিতিতে অনুমোদন দিতে যাচ্ছে না এই সরকার, মানে সরকারের গ্রিন সিগন্যাল নাই। আবার তার আগে দেখলাম ডক্টর ইউনূসের একটা দুর্নীতির প্রচার, বাংলাদেশের একটা নিউজ, দুর্নীতির খবর, বাংলাদেশের একটা মিডিয়া, একটা সংবাদপত্র অনলাইন ভার্সনে প্রকাশিত হয়েছিল। এইটা প্রকাশ পাওয়ার পর কিছুক্ষণ বাদে মানে প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকির মামলা ইউনূসের একটা প্রতিষ্ঠান নিয়ে। এরকম নাকি এরা 10টা প্রতিষ্ঠান থেকে আমাদের ডক্টর ইউনূস কর ফাঁকির সাথে সম্পৃক্ত, মানে মানি লন্ডারিং ইস্যু, বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তো ওই নিউজটাও গায়েব হয়ে গেছে। তো ওই নিউজ গায়েব হওয়ার পরে আজকে মানে গতকালকে তারেক জিয়া জানিয়েছেন যে সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে তিনি আগ্রহী। তো আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস এবং তারেক জিয়া যে বৈঠক হয়, সেই বৈঠকের পরে উভয়ের মধ্যে বেশ ভালো লেনা দেনা, নেগোসিয়েশনের ব্যাপারে কমিউনিকেশন হয়েছিল। তো সেই কমিউনিকেশনের একটা অংশে ধারণা করা হয় প্রায় 2 ঘন্টার উপরে একটা বৈঠক হয়, কিন্তু আমরা অল্প কয়েকটা ব্যাপার নিয়েই মিডিয়াতে খবর পেয়েছি, সেগুলো নিয়ে আর কি সবসময় আমরা আলোচনা করতেছি। তো সেই আলোচনায় ফুটে উঠছে নির্বাচনের ডেট, সংস্কার, তারিখ, সংস্কার, বিচার, এগুলো শর্ত সাপেক্ষে ইলেকশন। এরপর আবার শোনা যাচ্ছিল যে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট পদও দেওয়া হবে, এ ব্যাপারে বিএনপি সম্মত। কিন্তু দেখেন, এত কিছুর পরেও ডক্টর ইউনূস, তারপর হলো ডক্টর ইউনূসের সরকার, তো এই ডক্টর ইউনূসের এই সরকার দেখা যাচ্ছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম বা ইশরাক হোসেন, এদের এই যে বিরোধ, এই ব্যাপারটা মীমাংসা করার জন্য খুব একটা আগ্রহ প্রকাশ করতেছে না। আবার নিউজের ব্যাপারেও যে নিউজটা পাবলিশ হয়েছে, সেই নিউজটা অনলাইনে থাকতে পারতো। আমরা সবাই ডক্টর ইউনূসের মানি লন্ডারিংয়ের ইস্যু নিয়ে অনেক সময় আলোচনা করেছি। তো এই ইস্যুটা দেখা যাচ্ছে, মানি লন্ডারিংয়ের এই খবরটা যখন প্রকাশ পাচ্ছে বাংলাদেশের একটা নিউজ পেপারে, তো এরপর ইশরাক হোসেন, তো তারেক জিয়ার মানি লন্ডারিং নিয়ে কথা বলা, সংবাদপত্র স্বাধীনতা নিয়ে কথা বলা, তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেছে যে আসলে লন্ডন বৈঠকের যে প্রভাব, এটা ক্রমশ ফিকি হয়ে আসতেছে কিনা। যদি সেটা হয়ে আসে, তাহলে ইউনূস তারেক জিয়ার যে সম্পর্কের যে একটা উচ্চাশা ছিল মানুষের মাঝে, তো এটা সহসাই আবার নষ্ট হয়ে যাবে। মানে ইউনূস তারেকের এই যে দেন দরবার, এই যে বৈঠক বা দর কষাকষি, এটা দিন শেষে কোনো ফলাফল নিয়ে আসবে না, মনে হচ্ছে এমনটাই। এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে শুধু যে হাস্যোজ্জ্বল কিছু ছবি, ফটো সেশন, এইগুলাই হয়েছে, কোনো ধরনের কোনো
বাস্তবভিত্তিক এবং কোনো শান্তিপূর্ণ সলিউশনের দিকে, সমাধানের দিকে এই বৈঠক নিয়ে যাবে মনে হচ্ছে না। শোনা যাচ্ছে আমেরিকা থেকে, আমেরিকার একজন মুখপাত্র, ওয়েস্টের একজন মুখপাত্র বলতেছে দল নিষিদ্ধ করা, তারপর হলো দলের কার্যক্রম বন্ধ করায় যে আইন করা হয়েছে এই সরকারের সময়, এ ব্যাপারে তাদের আপত্তি আছে, মানে তারা এইটার নিন্দা জানিয়েছে। তো আমাদের ডক্টর ইউনূস হলেন ওয়েস্টের তল্পিবাহক। তো উনি ওনার পক্ষে কি সম্ভব হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা তাদের কার্যক্রম স্থগিত রাখার যে তৎপরতা ছিল, একটা উদ্যোগ উনি নিয়েছেন বা এই সরকারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই সরকারের তরফ থেকে, তো সম্ভবত এটাও এলোমেলো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো আবার সেই আওয়ামী রাজনীতি হয়তো ফেরতও আসতে পারে, যেটা বাংলাদেশিদের জন্য এই যে রাজনৈতিক মেরুকরণ একে সম্পূর্ণ এলোমেলো করে দেবে। এমন কথাও মার্কেট প্রচার আছে যে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করা হলে ডক্টর ইউনূস ইলেকশন সহসাই দিয়ে দেবেন, সেক্ষেত্রে বিএনপির প্রধানমন্ত্রী হবে বিএনপি থেকে, আর গৃহপালিত বিরোধী দল হবে আওয়ামী লীগ ফেরত আসবে। তো সর্বশেষ যে নিউজ, পশ্চিমাদের ফলকার তুর্ক ওনার যে নিউজটা, ওনার যে মন্তব্য, তো তাতে এটা বেশ দৃঢ়ভাবে ধারণা করা যায় যে আওয়ামী লীগের ব্যাপারে আবার তারা হয়তো আওয়ামী লীগের পক্ষে স্ট্যান্ড নিতে পারে। ভারত এবং ওয়েস্ট মিলে আবার বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য, আবার নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করার জন্য দৃঢ় অবস্থান নিতে পারে। তো সব মিলিয়ে মনে হচ্ছে না তারেক জিয়া এবং ইউনূসের যে আলোচনা, এই আলোচনার কোনো সমাধান বাংলাদেশিদের জন্য ভালো কোনো ফল নিয়ে আসবে মনে হচ্ছে না। এছাড়া এই রুদ্ধদ্বার বৈঠক, এই বৈঠক রুদ্ধদ্বার না হয়ে দেশের সবগুলো দলের সাথে ওনার হতে পারতো রুদ্ধদ্বার বৈঠক, একদম লাইভ বৈঠক, ওপেন একটা বৈঠক হতে পারতো। উনি একটা দলের সাথে নেগোশিয়েট করে এখন চুপ করে আছেন, প্রতিক্রিয়া দেখতেছেন, আবার কিছুদিন পরে আবার একটা নতুন সমস্যা আসবে, এইটা সলিউশনের জন্য উনি আবার হয়তো ছোট ছোট দলের সাথে মিটিং করবেন। তো এই মিটিংগুলো একটু ধারাবাহিকভাবে, একটু দৃঢ়ভাবে করা উচিত। কালক্ষেপণ করতেছেন আমাদের ডক্টর ইউনূস, কালক্ষেপণ করে আমাদের জন্য সামনের দিনগুলো আরেকটু ঝামেলায় ফেলে দেওয়ার একটা চেষ্টা ওনার ভিতরে শুরু থেকেই ছিল। তো এইটা এখন বেশ মানে বিভিন্ন বৈঠকের পরে যে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কমায় নিয়ে আসার যে একটা চেষ্টা, এই চেষ্টাটা এখন এভাবে আজকে এক দলের সাথে কালকে এক দলের সাথে একটা প্রবলেম সলভ হবে, তারপর আবার আমি কি পাবো, সে কী পাবে, এরপর আবার বৈঠক হবে। এতে দিন শেষে ডক্টর ইউনূস কী পাবেন না পাবেন এটা জানি না, কিন্তু ওনার যে এই যে বৈঠকের তৎপরতা, এটা আসলে সময় ক্ষেপণের একটা মাধ্যম। অলরেডি নুরুল হক নূর উনি বলতেছেন যে নির্বাচন হওয়া উচিত একটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পর। তো এই যে বিষয়গুলো আমাদের জন্য, ওনারা রাজনৈতিক আইকন, ওনাদের মতামতগুলোকে গুরুত্ব দিতে হবে। ডক্টর ইউনূসের যদি আমি কি পাবো এই থিওরি থাকলে হবে না। ওনার একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, আওয়ামী লীগ হটানোর পরে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, সেটা উনি করতে পারেন না। এখন এই রাজনৈতিক কালক্ষেপণের মাধ্যমে বাংলাদেশিদের ভাগ্যাকাশে আবার যে অসুবিধা দেখা দিচ্ছে, যে ধরনের রাজনৈতিক দুর্যোগ দেখা দেবে সামনের দিনগুলোতে, এখানে ডক্টর ইউনূসের আরও দৃঢ় অবস্থান দরকার আমাদের দৃঢ় অবস্থান দরকার। ডক্টর ইউনূসের উচিত ওনার রাজনৈতিক ইন্টেনশনটা ক্লিয়ার করে, এবং ওনার রাজনীতি না করলে সবচেয়ে ভালো হয়।
উনি এনজিও ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট। উনি এখন রাজনীতিতে এসে সবার সাথে যেভাবে দর কষাকষির ব্যাপারে শোনা যাচ্ছে, অলরেডি তো আইসিসি বলে দিছে যে আইসিসি বলছে যে ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কিছু ইন্টারন্যাশনাল ডাউটি মানে লন্ডনের একটা আইনি আমি মনে করতে পারতেছি না এদের নামটা, তো আইনি প্রতিষ্ঠান, তো ওনারা বলতেছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মব ভায়োলেন্স উস্কাই দেওয়া, তারপর হলো ওনার মব ভায়োলেন্স উস্কাই দেওয়া, তারপর হলো ওনার ধর্মীয় সহিংসতাকে উস্কে দেওয়া, এরপর হলো বিভিন্ন হত্যাকাণ্ডে উৎসাহ দেওয়া, বিচার মানে মিথ্যা মামলা করা। তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল অনেক আইনজীবী, সম্ভবত আইনজীবী অথবা এরা আইসিসির দ্বারস্থ হচ্ছে। তো এই যে উনি নোবেল লরিয়েট, ওনার এই যে তৎপরতাগুলা বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এসে বিভিন্ন রকম রোল প্লে করার চেষ্টা, এদেশের রাজনীতির যে কালচার, এদেশের রাজনীতির যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাংলাদেশ একটা দিকে শুরুতেই বলতেছে নিষিদ্ধ করব না, তারপর আবার কার্যক্রম সেটাকে স্থগিত করছে। এখন আমেরিকানরা বলতেছে, ওয়েস্টের লোকেরা বলতেছে যে কার্যক্রম নিষিদ্ধের আইন বিতর্কিত। সব মিলায়া ওনার যে প্রশাসনিক দক্ষতা, নোবেল প্রাইজ বা ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব হিসেবে দক্ষতা ঠিক আছে, কিন্তু এই যে বিভিন্ন রাজনৈতিক সমাধানের একটা ক্ষণস্থায়ী একটা তৎপরতা, এটাকে টেকসই করার দরকার। একটা আলোচনা হয়েছে, মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, এইটাকে উনি প্র্যাকটিক্যালি উনি এটা ইমপ্লিমেন্ট করতে পারতো, যে না আমরা আলোচনা করছি, এটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসি, উভয়ের যে বিরোধ আছে এটা মিটিয়ে ফেলি। কিন্তু ইস্টাক ইস্যু, এই আইসিসি ইস্যু, এরপর হলো এই তাদের বিভিন্ন আইন, ওনার মানি লন্ডারিং, বিচার, তারপর এই সব কিছু মিলিয়ে উনি আসলে লেজে গড়বড় করে ফেলতেছেন। আমার মনে হয় আমাদের ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন তো এইটা সবচেয়ে ভালো হয়। অযথা উনি সময় নষ্ট করতেছেন। রাজনীতির কোনো গুণগত তো পরিবর্তন আসবেই না, বরং ওনার এই তৎপরতায় উনি নিজে যতটুকু বিতর্কিত হয়েছেন, হাসিনা তো পালাইছে, ওনারও পালানো লাগতে পারে।